প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, সাংসদ হিসেবে শপথের বিপক্ষে থেকেও শেষ দিকে এসে বিএনপি নির্বাচিতদের সংসদে যাওয়ার প্রসঙ্গটি এখন জোরে সরে আলোচিত হচ্ছে। সংসদে যোগ দিতে শপথ নেওয়ার জন্য হাতে সময় আছে 30 এপ্রিল পর্যন্ত। শপথের সঙ্গেই খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়টিও সামনে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনগতভাবে বেগম জিয়া জামিন পান, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন বিলম্বিত করছে। অন্যদিকে খালেদা জিয়াকে মুক্তি দিলে বিএনপি সংসদে আসবে, এমন খবরের বিপরীতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দণ্ডিত কারো মুক্তি সংসদে যাওয়ার শর্ত হতে পারে না। হানিফ বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি পেতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। প্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় শপথ ও প্যারোলের রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি প্রফেসর আব্দুল মান্নান। আপনাকে স্বাগত। এবং সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চাইলে আপনি আলোচনা অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এই জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/rtv অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পাওয়া যাবে। তো প্রথমেই মিস্টার নিতাই রায় চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে শপথ গ্রহণ এবং খালেদা জিয়ার প্যারোলে মুক্তি খুব আলোচিত হচ্ছে, কিভাবে দেখছেন আপনারা? যে বিষয়টি আলোচনা হচ্ছে, এটা বিএনপির মাঝে কোনো আলোচনা হচ্ছে না। এই আলোচনা বাংলাদেশের জনগণের মধ্যেও এই আলোচনা নাই। কারণ শপথ গ্রহণের বিষয়টি মানে অনেক আগেই বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, এটা গণমাধ্যমে এসছে এবং সেই কথাটা বারবার করে এই যে উঠে আসছে, এটা আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী এবং আর আপনার সরকারি বিভিন্ন মানে এজেন্সি, তারা এই ব্যাপারটা বাজারে ছেড়েছেন এবং গণমাধ্যমের যারা এই পারপাসগুলো সার্ভ করছেন, তারা এই জাতীয় আলোচনা করছেন। শপথের প্রশ্নটা আমাদের বক্তব্য হচ্ছে যে গত যে পার্লামেন্ট ইলেকশন, এটা কোনো ইলেকশন হয়নি। এই ইলেকশন গণফোরামের সিদ্ধান্ত ছিল, তারা কিন্তু দলীয় সিদ্ধান্ত বাদ দিয়ে তারা কিন্তু সংসদে যোগদান করে। যারা গণফোরাম করেনি, জি দুইজন তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ প্রতীকে পার হয়েছে। সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে তারা ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে সুলতান মনসুর এবং আরেকজন ওদের অন্য প্রতীকে। কিন্তু সেটা মানে গণফোরাম সরাসরি গণফোরামেরই, হ্যাঁ গণফোরাম থেকে বলা হয়েছে, গণফোরাম থেকে বলেছে যে তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং আমরা বলেছি, সে অঞ্চলে জনগণ বলেছে যে এটা এক ধরনের প্রতারণা। তারা প্রতারণা করে মানে ঐক্যবদ্ধভাবে, যেমন ধানের শীষের ভোট ছাড়া ওরা দুইজন কেউ এমপি হতেন না। অতএব আমাদের জোটগত যে সিদ্ধান্ত এবং তাদেরও যে দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে তারা করেছেন। এটা ওদের ব্যাপার। এই নিয়ে আইনগত একই ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটতে পারে কিনা? আপনাদের 6 জন সংসদ সদস্যের ব্যাপারে আমরা মনে করি তা ঘটবে না। ওই ক্ষেত্রে কিন্তু তারা বলেছিল যে আমাদের তো যারা আমাদেরকে ভোট দিয়েছে সেই লোকদের সঙ্গে তো আমাদের কমিটমেন্ট আছে, পার্লামেন্টে যাব, কেন আমরা যাব না? না তাহলে ওই জনগণের সঙ্গে প্রতারণা করা হবে কিনা যদি পার্লামেন্টে না যায়? এই প্যারাডক্স কিন্তু আছে। জনগণকে একটা হচ্ছে পার্টির সঙ্গে প্রতারণা আপনাদের ভাষায়, আর একটা জনগণের সঙ্গে প্রতারণা। তার আসনে জনগণ প্রতারিত হয়েছে এইবারকার নির্বাচনে। শুধু প্রতারিত না, জনগণ সাংঘাতিকভাবে মানে জনগণকে যেভাবে আঘাত করা হয়েছে, এই আঘাতটা জনগণ কোনোদিন ভুলে যাবেন না। কারণ গত পার্লামেন্ট নির্বাচনে আমরা সবাই জানি, আমি নিজেও পার্টিসিপেন্ট ছিলাম। এই নির্বাচনে আগের রাত্রে মানে মধ্যরাতের যে নির্বাচন, আগের রাতে প্রশাসনের লোকজন এবং রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণরূপে ব্যবহার করে সেখানে 50% ভোট আগের রাতে কেটে রাখা হয়েছে, কোথাও 40%, 50%, কোথাও মোর দ্যান দ্যাট। এবং পরের দিন এমনকি আওয়ামী লীগেরও যারা মানে নেতাকর্মী সমর্থক, তাদেরও ভোট কেন্দ্রের কাছে আসতে দেওয়া হয়নি। কয়ে তোমরা আওয়ামী লীগ করো, ঠিক আছে, তোমাদের লাগবে না, এখানে ভোটের ব্যবস্থা এখানে হয়ে যাবে।
এবং সেখানে কিছু কিছু তারা সেখানে গেছে এবং মানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মানে পুরো করে ভোট কেটে ভেঙে দেয়। কোথাও 100% ভোট কাস্ট দেখাচ্ছে, কোথাও হয়তো ভোটের যে সংখ্যা তার চেয়ে বেশি সেখানে কাস্ট। আমরা ওই আলোচনা অনেকবার করেছি। এখন আপনার নেত্রীর প্যারোলের মুক্তির ব্যাপারে যদি বলেন আপনি। আচ্ছা, না আমি বলছি যে এই সব কারণে এই নির্বাচনটাকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং এই প্রত্যাখ্যানের কারণেই আমাদের যেখানে ফ্রি ফেয়ার ইলেকশন হলে আমরা 250-এর বেশি সিট বিএনপি পেত, 250-এর বেশি 260 এরকম মানে সিট হতো, সেইখানে আপনার 5টা সিট এটা এক ধরনের মকারি, ওটা উন্ডা মানে অ্যারেঞ্জ করছে আমরা মনে করি এবং সেটা শপথ আমাদের নেতারা নেবে না, এটা আমাদের বলা হয়েছে। বিএনপি এত দুর্বল পার্টি না যে এখান থেকে একজন মানে ইচ্ছে করলেই গিয়ে যে শপথ নেবে, কারণ আমাদের পার্টি অত্যন্ত ঐক্যবদ্ধ এবং অত্যন্ত মানে সুশৃঙ্খল এবং আন্ডার ওয়ান লিডারশিপ। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো প্রফেসর আব্দুল মান্নান, আপনি যদি একটু বলেন। আমি আসবো আপনার কাছে, আপনি যদি একটু বলেন আসলে তারা শপথ নেবে কিনা এবং হচ্ছে খালেদা জিয়ার প্যারোলের মুক্তি। উনি আওয়ামী লীগের কথাও বলেছেন, ধন্যবাদ সঞ্চালক। উনি আওয়ামী লীগের কথাও বলেছেন যে আওয়ামী লীগের লোক ভোট দিতে পারেননি, মানে উনি ফুলস প্যারাডাইস বলে একটা কথা আছে, সেখানে উনি বাস করছেন। বোকার স্বর্গ বলে যেটা, আমি তো যা বলার বলেছি, বলে সেখানে উনি বসবাস করছেন। ওনার কাছে কোনো খোঁজ নেই, ওনার কাছে কোনো আপডেট নিউজ নাই। আমি যেটা বলি সেটা আপনি শুনতে পারেন, জনগণ সেটা শুনতে পারে। আমার কাছে আপডেট হচ্ছে যে ওনারা বেগম জিয়ার মুক্তি চান না। যদি মুক্তি চাইতেন তাহলে পারে ওনাদের যত লোক আছে, কমিটিতে যত লোক আছে, আমরণ, আমরা বাইরে যাব না, ঘরের ভিতরে আমরা আমরণ ধর্মঘট অনুসরণ করব। নাম মানে ওনার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট করব। ওনারা কোনো কিছু দেখাতে পারেননি, শুধু আপনাদের কাছে টক শোতে এসে ওনারা কিছু গলাবাজি করে চলে যান। এই গলাবাজি দিয়ে কিন্তু কেউ কাউকে ছাড়বে না, প্যারোলে হতে পারে। এবং সেই জন্য ওনাদের মহাসচিব বলেছেন যে প্যারোলে উনি যাবেন কি যাবেন না সেটা আমাদের বিষয় না, সেটা ওনার পরিবারের বিষয়। ওনার পরিবারও অনুধাবন করতে পেরেছেন যে এনাদেরকে দিয়ে ইনারা ওনাকে বের করতে পারবেন না। ওনার শরীর খারাপ, ওনার বেরোনো দরকার, ওনার স্পেস দরকার। তো সেটা ওনারা যাই বলুক না কেন, যতই বলুক না কেন। এবং ইতিমধ্যে ওনাদের পর্দার অন্তরালে অনেক মিটিং হয়ে গেছে। সেই মিটিংগুলো এখন প্যারোলের সঙ্গে, এবং ধরুন 1 মাস সময় আছে, আর ওনাদের যদি শপথ না নেয় তাহলে কি হবে? ওনাদের পদ চলে যাবে। তো সেই 6টা পদ আবার আওয়ামী লীগ উপনির্বাচন করে আওয়ামী লীগ চলে আসবে। ওনাদের লাভটা কি হলো? আর ওই মানুষগুলো যে ভোট জনগণের কাছে দাবি ওয়াদা দিয়ে আসলো যে আমরা সংসদে যাবো, আপনাদের কথা বলবো, তারা আবার পরবর্তী ভোটে কি করে যাবে? ফলে এই সমস্ত কথা উনি যেটা বলছেন সেটা যথার্থ নয়। বিষয় হচ্ছে প্যারোলের বিষয় একটা হচ্ছে বেগম জিয়ার আস্থা নাই ওনাদের উপরে, মানে ওনারা পুরোপুরি আস্থা সৃষ্টি করতে পারেননি। ওনাদের যে কথাটা আমি আবারও রিপিট করছি যে ওনাদের কমিটির মেম্বাররা যদি শুধু আমরণ অনশন করতেন, ধরেন আমরা মিটিং করতে দিচ্ছি না, মিছিল করতে দিচ্ছি না, ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে আমি আমরণ অনশন করব। ভারতে ওই যে আন্না হাজারি, সে একটা সিঙ্গেল লোক, সে আমরণ ধর্মঘট অনশন করলো। মানে মানুষের তো কিছু কিছু করতে হবে। কিন্তু বেগম জিয়া নিজেই বুঝতে পারছেন যে ওনারা শুধু ওই টকশোতে বলবেন আর রিজভী সাহেব একটা ধর্মগ্রন্থ পাঠ করেন সকালবেলায়, ওই ধর্মগ্রন্থ পাঠ হবে, ওতে কিছু লাভ হবে না। এইটুকুই আমি আপনাকে বলতে পারি। যে না, কিন্তু যে আপনি যে বলেন যে সরকার করতে দিচ্ছে না, এটা তো গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে না, করতে দিচ্ছে না। আপনি বলেন যদি ধরে নিলাম যদি না করতে দেয়, মিছিল মিটিং কেন করতে দিবে না? যদি নাও করতে দেয় তাহলেও পথ আছে, তো তাহলেও পথ আছে না। যদি নাও কেন হবে? এটার অধিকার, সেটা আমি তো বলছি না। আমি যদি বলেছি মিছিল মিটিং সমাবেশ সাংবিধানিক অধিকার, আপনি তো আমার কথা বুঝতে চেষ্টা করছেন না। আমি যদি বলেছি, যদি কেন হবে? তো যদি হতে পারে, যদি হতে পারে, কেন হতে পারে না? গণতন্ত্র নাই, নাই কেন? কেন যদি দিতে হয় না? যদি না, নিশ্চয়ই না। আপনার সঙ্গে আমার সঙ্গে বসে করতে হবে, মিটিং করতে হবে, সমাবেশ। যদি আপনি শেখ হাসিনার কাছে বলে আসেন, আমার কাছে বলে লাভ হবে না। না না, মিটিং কিসের জন্য করতে হবে না? না, যে কেউ গণতন্ত্র করতে পারে, কেউ সমাবেশ করতে পারে। আমি তো যদি বলেছি, আপনি আমার সঙ্গে কথা বলবেন। আমি বললাম তো যদিটা বসবে না, প্রোগ্রাম করা যাবে না। নিতা রায় চৌধুরী বলেন। না না, যদির সঙ্গে তো যদির কথা নদীতে ফেলেন, নিতা রায় চৌধুরী বলেন। যদির সঙ্গে কিসের জন্য? যদির কথা নদীতে ফেলেন, মিস্টার চৌধুরী বলেন, বাস্তবতা বলেন। না, প্রফেসর মান্নান সাহেব জি মানে সজ্জন মানুষ এবং তার এলাকাতে ভালো সুনাম আছে, আমি খোঁজ খবর নিয়েছি। যাই হোক, এখন আমি
ওনার এই কথাটা যে আপনারা কেন ঘরের মধ্যেও কেন অনশন করছেন না? এটা বিএনপি কি করবে না করবে এটা তো বিএনপি দলগত সিদ্ধান্তের ব্যাপার, দৃঢ় সিদ্ধান্ত। আমাদের মূল বক্তব্য হলো যে ম্যাডামের মুক্তির যে প্রসঙ্গটা, উনি মানে আসল সাইডটাকে চাপা দিয়ে উনি বাইরে এসে বলছেন। যেমন উনি বলবেন যে যে জনগণের ভোট কেটে নিয়ে গেল, আপনারা কি করলেন, আপনারা তখন আন্দোলন করলেন না কেন, অমুক করলেন না। আবার বলছেন যে আপনারা 5টা সিট পাইছেন, 5টা নিয়ে আপনার সংসদে যান, সে জায়গায় কথা বলেন। এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা। বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, পার্টির মানে চেয়ারপারসন, প্যারোলে মুক্তি যে নিতে চায় না, প্যারোলকে আমি এইটাই রিলেট করছি একটু, মানে 2 মিনিটের মধ্যে আমি বলবো। বেগম খালেদা জিয়া তিনি, তার বিরুদ্ধে কোনো মানে দুর্নীতির মামলা নাই, তার সাজা হয়েছে দুর্নীতির মামলা, সাজা হয় নাই, তার সাজা হয়েছে রাজনৈতিক মামলা সাজা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলার সাজায় নিয়ে সাজা দেওয়া হয়েছে সেই মামলার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই, এবং সেই মামলার যে এভিডেন্স অন রেকর্ড ডু নট অ্যাট অল কনস্টিটিউট এনি অফেন্স অ্যাজ এগেনস্ট বেগম জিয়া ফর দ্য পারপাস অফ কমিশন অফ করাপশন। ইভেন দেন বেগম জিয়াকে সেখানে সাজা দেওয়া হয়েছে। সাজা দেওয়া হয়েছে প্রথমে যে অরফানেজ ট্রাস্ট মামলায়, যেখানে উনার কোনো মানে বর্ণনা জানি। এই টক শোগুলো হয় কি বিশ্লেষণের জন্য, আপনি অ্যানালিসিস করেন। আপনি যে বলছেন সেই বিবরণ কিন্তু আমরা সবাই জানি। মামলা হলো বিবরণ অ্যানালিসিস করেন, বিশ্লেষণ দেন। আমি অ্যানালিসিস তো আপনার মূল্যায়ন, আমি মূল্যায়নটা, এই মুক্তিটা কেন হবে কি হবে না প্যারোলে সেটা বলেন। আমি সেটাই বলছি, ঘটনা বর্ণনা দিয়ে সবাই জানি। আমি সেটাই বলছি, জি সবাই জানেন সেটা। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক কারণে। যে প্যারোলে মুক্তিটা কি অপমানজনক? প্যারোলে মুক্তিটা আমি এর সাথেই বলবো। আমি প্যারোলে মুক্তির কথাটা বলিনি। বেগম খালেদা জিয়াকে কেন প্যারোলে মুক্তি দিতে হবে? বেগম খালেদা জিয়াকে তো 1 দিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে সব কাছে মামলায় জামিন দেওয়া যায়। ওনার যে 2টা মামলায় জামিন পেলে উনি এখন বেরোতে পারেন, সেই মামলা দুটো কোনো মানে ক্যাপিটাল পানিশমেন্টের মামলা না, সেখানে যাবজ্জীবন সাজার কোনো মামলা না, যাবজ্জীবন সাজা ওনার হয়ও নাই। ওনার যে মকদ্দমা হয়েছে তাতে 10 বছর সাজা, একটা 5 বছর থেকে এনহান্স করে 10 বছর করা হয়েছে। এই মামলায় আপনার মানে কতগুলো আছে, যদি যে মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে সেই মকদ্দমাও যদি আসামি যদি বৃদ্ধ হয়, বৃদ্ধ মানে যাদের বয়স 60 বছরের উপরে, দে আর কনসিডার্ড টু বি ওল্ড। তারপর যদি তিনি মহিলা হন, মানে শুধু মহিলা যদি হন, তারপর যদি তিনি অসুস্থ হন, তারপর যদি তিনি ইনফার্ম হন বা শিশু হন, তাহলে দে আর এন্টাইটেল টু বেল, এন্টাইটেল টু গেট বেল। বেল ইজ এ ম্যাটার অফ রাইট, ইট ইজ এ ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইট, মানে টু বি এনলার্জড অন বেল। তো এখানে বেগম খালেদা জিয়াকে যে মামলা রয়েছে, শুধু রাষ্ট্রপক্ষ মানে আদালতকে মিসলিড করে ব্যবহার করে রাষ্ট্রপক্ষ যদি সেই জায়গা তার বেলে বাধা না দেয়, নানান রকম যদি কারসাজি না করে, এবং এদেশে অনেক ঘটনা ঘটছে। তারেক রহমানের যে কেসে সাজা দেওয়া হয়েছিল, ওই যে 10 বছর যে কেসে উনি মানে খালাস পেলেন, মানে মানি লন্ডারিং কেসে, এখন তো তারেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য কিন্তু চিঠি দেওয়া হচ্ছে বিচারককে। হ্যাঁ, সে প্রসঙ্গে আমরা আসবো পরে, সেটা পরে আসবো। ওটাকে ফিরিয়ে আনার আপনি যা জিজ্ঞাসা করছেন উনি তো তা বলছেন না, সেইজন্য দূরে চলে যাচ্ছে। আচ্ছা, আমি বলছি যে এখানে আমাকে বলতে দেন, আমি ওনার বক্তব্য কথা বলিনি। এখন আমার বক্তব্য কিন্তু শেষ হয়ে যাবে। আমার বক্তব্য প্যারোল কেন? হ্যাঁ, উনি কেন প্যারোল? ওনাকে প্যারোলের সমস্যা কি সেটা যদি বলেন। প্যারোলের সমস্যা হলো যে উনি আপনি আইনের মানুষ, প্যারোল জিনিসটাকে অপমানজনক, ইনসাল্টিং, অপমানজনক। প্যারোলের নেত্রী অসুস্থ, তাকে তো সুস্থ হতে হবে, মুক্ত করতে হবে। শোনেন, পদ্ধতির সমস্যা বোঝার জন্য না, তাকে বেল দেওয়া হবে না কেন? তাকে আটকায় রাখা হয়েছে রাজনৈতিক কারণে। বেগম জিয়া এদেশের মানে ভাস্ট মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, সেই মানুষের মানে আস্থাভাজন নেত্রী, এবং বেগম জিয়ার তাদের মন থেকে বেগম জিয়াকে মুছে ফেলা যাবে না। এবং বেগম জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বার বিরোধী দলের নেত্রী হয়েছেন, তিনি সাবেক ফার্স্ট লেডি, তিনি সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এই এত তারপর তিনি অসুস্থ, তিনি অসুস্থ, তার লাইফও মানে তাকে
মানে যে কোনো সময় বেল দেওয়া যায়। এখানে চোর ডাকাত খুনি এদেরকে বেল দেওয়া হচ্ছে, এখানে মানুষকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আর একজন 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 মানে ভদ্র মহিলা যিনি সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে কোনো এভিডেন্স নাই, তাকে বেল দেওয়া যাবে না? আমার বক্তব্য যে প্যারোলের কথাটা উন্ডা বাজারে ছেড়েছেন, উন্ডা বাজারে ছেড়েছেন। আমরা প্যারোলের কথা বলিনি কখনো, আমাদের দলগতভাবে, এবং ম্যাডামও কখনো বলেনি। এই যে বলছেন যে উনি বললেন কি যে মির্জা ফখরুল ইসলাম আলমগ বলছেন এটা তার পারিবারিক ব্যাপার। কোন পরিবারের ব্যাপার? পরিবার তো মানে উনি ঠিকই বলেছেন। এটা কি ভেতরে ভেতরে দর কষাকষি চলছে কিনা যে ওনাকে মুক্ত দিবে এবং হচ্ছে বিএনপির যারা আছে না প্যারোলের মুক্ত সংসদ হিসেবে শপথ নিবে, প্যারোলের মুক্তটা আপনার কাছে খবর আছে কিনা? এগুলো কিন্তু আপনি উপরের কথা বলছেন, তলে তলে কিন্তু অনেক নেগোসিয়েশন হয়। তলে যেটা কিন্তু প্রফেসর মান্নান কিন্তু ইঙ্গিত দিয়েছেন, তলে নেগোসিয়েশন ইনফরমাল ওয়েতে কিন্তু বাংলাদেশের রাজনীতি তলে তলে হয়। কিন্তু তলে কোনো নেগোসিয়েশন, টেবিলের উপরে কথা বলছি তো, টেবিলের নিচে কিন্তু অনেক কিছু ঘটে। আচ্ছা, কিছুই হচ্ছে না, সেই খবর আছে কিছুই হচ্ছে না, যে সেটা আমরা প্রফেসর মান্নানের কাছে আবারও শুনবো। কিন্তু এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিব আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনারা দেখছেন শপথ ও প্যারোলের রাজনীতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলছি শপথ ও প্যারোলের রাজনীতি। আমাদের সঙ্গে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি প্রফেসর আব্দুল মান্নান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রফেসর মান্নান, আপনি যদি বলেন। অনেকক্ষণ আমি আপনাকে যে কথাটা আপনি বলছিলাম সেটা যদি মানে সেখানে অপশন, আপনি যদি কিছুই না থাকে ঘরে, আপনার কিছুই নাই খাদ্য, কিন্তু আপনার ঘরে একটা কিছু আছে, একটা খেজুর আছে বা একটা ডাল আছে, সেই ডালটা ভিজিয়ে আপনি খেতে পারেন শেষ খাদ্য হিসাবে। ওনাদের যদি অপশন কোনোটাই ওনারা ধরতে না পারেন তাহলে ওনারা এটাও করতে পারতেন, সেটা ওনারা পারেননি। বেগম জিয়া এটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আরেকটি কথা হলো যে এই মামলাটা এতদিন কেন? উনি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, এবং ওনাদের মওদুদ সাহেব, ওনারা যারা সিনিয়র মোস্ট, ওনারাই তো বেশি। তারা শুধু তারিখ ঘুরিয়েছেন, মনে করছেন তারিখ ঘোরাতে ঘোরাতে একদিন বেগম জিয়া ক্ষমতায় আসবেন, বেরিয়ে যাবে, কোয়াশ হয়ে যাবে, সব মামলা কোয়াশ হয়ে যাবে। কিন্তু একটা জিডি থানায় যদি আপনি জিডি করেন, সেই জিডিতে আমরণ থাকে, এই ধারণাটা তারা মানে এত ছোট জিনিসকে মাথায় রাখতে পারেননি। সেই জন্য দেখা গেল যে উনি সেই সময়ই একটা কিছু হয়ে যায়, মানে তখন নানা রকম উত্থান পতন হচ্ছে, ওনার ক্ষমতা বেশি, শরীর ভালো ছিল, তখনই উনি হয়তো সাজা হোক বা একটা বেল হোক বা একটা মুক্তি হোক, একটা হয়ে যেত। কিন্তু ওই আশায় ওনাদের দিন শেষ হয়ে গেল। এবং এই আশায় আপনি যেটা বলছেন যে উনি ভালো নেই, ওনার মুক্ত হওয়ার দরকার, সেটা যেভাবেই হোক। এবং মুক্ত না হতে পারলে, কারণ ওনাদের অসুবিধা হয়ে গেছে না, উনি জেলে আছেন, যিনি ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তিনি বিদেশে আছেন, ফলে দলটা চলবে কিভাবে? দলের তো মাথা লাগবে, দলের মাথা না হলে, যে কোনো দলের একটা মাথার দরকার। এখানে আমরা যে এসেছি, আপনি আমাদেরকে চালাচ্ছেন বলে তো আমরা চলতে পারছি, তো সেটা ওনাদের মধ্যে হচ্ছে না। সেই জন্য প্যারোলের কথাটা উনি বলছেন যে বাজারে এসছে শুভবুদ্ধি সম্পন্ন লোক বলছেন, আমাদের তো কিছু আসে যায় না। আমাদের জন্য যদি প্যারোল নিলে, প্যারোলের জন্য বলেন, তারপর প্যারোল হতেই পারে, প্যারোল হওয়ার প্রভিশন আছে, হতেই পারে, প্যারোলে চলে যাবেন। আর তা না হলে ওনাদের ওই 6 জনের সময় শেষ হয়ে গেলে শপথ হবে, ফলে আমাদের তো ওভারহেলিং হয়ে গেল, আবার অসুবিধে কি? আর ওনারা এটা যে করেন, সেটা ওনাদের সঙ্গীকার মানুষ যারা, কামাল হোসেন সাহেবরা, তার দল মুখে বলেছেন, পরে যে মুকাব্বেরকে কিন্তু ইয়ে করেনি, মুকাব্বের কিন্তু মশাল নিয়ে নির্বাচন করেছে, কিন্তু তাকে এখনো বের করেনি, কিন্তু তাকে কিন্তু দল থেকে সাসপেন্ড করেনি, এখনো কিছু করেনি। মুকাব্বেরকে বলেছে যে করবে, কিন্তু করেনি। তো সেই জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা সুস্থ রাজনীতির স্বার্থে আমরা সুন্দর অপোজিশন চাই। তো অপোজিশনে যে আছে এরশাদের দল, জাতীয় পার্টি, এখানে আরও সদস্য সংখ্যা 2 জন বেড়েছে, আরও বাড়লে এটা স্ট্রং হয়। স্ট্রং হলে পারে আমাদের কাজের সুবিধা হয়। অপোজিশন না থাকলে গণতন্ত্র সাস্টেইন করে না। গণতন্ত্রের যে বিকাশ হওয়ার কথা, সেই বিকাশ করার জন্য এটার খুব দরকার। সেই জন্য আমি বলছিলাম
যে ওনারা যদি কিছুই করতে না পারেন, ওনার 500 জন লোক একসঙ্গে ওনারা অনশন করে ফেললো, তো নেত্রী তো এটাকে ছাড় দিতে পারবে না। তিনি তো প্রধানমন্ত্রী, তাকে তো এটা বিবেচনা করতে হবে, তাও করবেন না। আর শুধু বলি গেলে তো হবে না, এইটা উনি সাফার করছেন, যিনি সাফার করেন তিনি সাফার করেন। অনেক ধন্যবাদ। মিস্টার নিতা রায়চৌধুরী যদি একটু বলেন, না, গণতন্ত্রের বিকাশের কথা তিনি বলছেন। উনি যে একটা বলছেন যে বিরোধী দল খুব দরকার। আমি বলি যে প্যারোল এটা অপমানজনক, কেন উনি প্যারোল নেবেন? আপনি আগরতলা ষড়যন্ত্র মামলায় জনাব শেখ মুজিবুর রহমান সাহেব যখন জেলে, যখন মানে হাজতে, তখন আইয়ুব খান একটা পর্যায়ে গোল টেবিল বৈঠক ডাকলো 11 দফা আন্দোলনের সময়। তখন কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি গর্জে উঠে বললেন যে মুক্ত মুজিবকে মানে গোল টেবিলে নিতে হবে। অতএব এইটা আমাদের দেশে যে রাজনৈতিক ইতিহাসে প্যারোলটা সম্মানজনক না, রাজনৈতিক ইতিহাসে রাজনীতি মানে যেন দোষ স্বীকার করে মুক্ত হচ্ছে, ব্যাপারটা এরকম, এটা সম্মানজনক না। এই জন্য আমি বলছি যে ওনাকে মুক্তি দিতে পারে বেলে, জামিনে, এবং এটা মানে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আবার অনেক সময় আমরা দেখেছি যে যিনি জেলে থাকেন তার কোনো আত্মীয়স্বজন মারা গেলে তাকেও কিন্তু প্যারোলে, সেটা তো ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। সেটা প্যারোল যে সবসময় অপমানজনক তাও কিন্তু না, মারা গেলেই তখনও তো তার ইমিডিয়েট বেলের ব্যাপারটা আসছে না, এখানেও তার বেল পিটিশন পেন্ডিং আছে। জাস্ট কালকেই মানে কার্য তালিকা দিয়ে, কালকে কজ লিস্টে দিয়ে, কালকেই কিন্তু রাষ্ট্রপক্ষ যদি মনে করে যে যেমন উনি কত মানে উদ্বিগ্ন, কত মানে অনুগ্রহ বিএনপির প্রতি করে না কেন, ও করে না কেন, যেখানে যেটা আমার ডেমোক্রেটিক রাইট সেটা আপনি করবেন না, আর আপনি প্যারোল বলছেন। শপথ নেওয়ার ব্যাপারে এটা আমাদের দলগত সিদ্ধান্তের ব্যাপার, তাতে ওনাদের ওভারওয়েলমিং হবেন কি লাভ হবে না হবে এটা আমি অপোজিশন থাকা দরকার, তাহলে পার্লামেন্টটা খুব ফাংশনিং হয়। আমি একটা কথা বলি, মানে প্রফেসর সাহেব বলুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই বিশ্ববিদ্যালয় কিন্তু মানে ভিন্ন কথা বলে। আমি যে কথা বলতে চাই সেটা হলো যে ফুল তুমি যতই ছেড়ো বসন্ত ঠিক আসবেই, অশান্ত এই বাংলাদেশ গণজোয়ারে ভাসবেই। অতএব এটা থাকবে না অশান্ত। বিএনপির সেই বসন্ত কবে আসবে? হ্যাঁ, আপনাদের নেতাকর্মী তো অপেক্ষা করে ক্লান্ত হয়ে যাচ্ছে। শোনেন কবে সেই বসন্ত আসবে? আমি দুইজনে, আমি আগেও বলেছি একবার যে আমরা পদ্মার ওপারের মানুষ, আমরা আকাশে কালো মেঘ দেখলে বলতে পারি ঝড় উঠবে কিনা। ঝড় কিন্তু উঠবেই, নিম্নচাপে। এখানে দেশে তো গণতন্ত্র নাই। গণতন্ত্র উনি বলছেন যে গণতন্ত্রের বিঘটনে, কোথায় গণতন্ত্র আছে? সমস্ত কনস্টিটিউশনাল সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবগুলো ধ্বংস হয়ে গেছে, এবং গণমাধ্যমকে উন্নয়ন এখন কুক্ষিগত করার চেষ্টা করছেন। গণমাধ্যমের এই যে ডিজিটাল আইন করে সেখানে যে অবাধ যে তথ্য প্রবাহ, অবাধ যে সাংবাদিকতা বা স্বাধীনতা, সেটাকে কুক্ষিগত করা হয়েছে, এবং কিছু ভাড়াটে বুদ্ধিজীবী এবং ভাড়াটে কিছু লোক দিয়ে আজকে অপপ্রচার চালানো হচ্ছে। উনি বললেন একটু আগে যে পদ্মার অন্তরালে আলোচনা হচ্ছে, প্যারোলে কথা হচ্ছে, সেটা উনি কী করে জানেন? উনি কি সে অন্তরালে করছেন? তাহলে উনি সরকারি দল করেন, তাহলে নিশ্চয়ই ওনাদের ভিতরে আলাপ আলোচনা হচ্ছে। প্রফেসর মান্নান যদি বলা হচ্ছে গণজোয়ার হবে, বিএনপির বসন্ত আসবে এবং এটার পতন ঘটবে, এরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তুমি যতই ছেড়ো বসন্ত ঠিক একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছেন আমাদের। উনি পদ্মার ওপারের লোক, আমিও পদ্মার ওপারের লোক, ফলে উনি কালো মেঘ দেখে মানে বৈশাখের মেঘ দেখে উনি যেমন বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, আমিও আভাস পাই। কিন্তু প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর প্যারোলের সঙ্গে এই প্যারোলের কোনো সম্পর্ক নাই। বঙ্গবন্ধুর মামলা ছিল রাষ্ট্রদ্রোহী মামলা, এবং বঙ্গবন্ধুর বাংলার 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়িয়ে গেছিল। এখন ওনারা তো লোক দাঁড় করতে পারেননি, ওনাদের যে এত লোক আছে বলছেন কাউকে দাঁড় করতে পারেননি, কারণ ওনাদের কারণেই দাঁড় করতে পারেননি। শুধু আমাদের দোষ হচ্ছেন, এটা শেষ করি। আর গণমাধ্যম স্বাধীন না, উনি যে কথা বলছেন, এই যে গভর্নমেন্টকে নিয়ে এত কথা বললেন, এটা যদি অস্বাধীন হতো, মানে স্বাধীন না হতো, পরাধীন হতো যদি, তাহলে কি উনি বলতে পারতেন? সামরিক আইন থাকলে কি উনি বলতে পারতেন? উনি বলতে পারতেন না। তার মানে উনার কথাতেই কন্ট্রোভার্সি এসে যাচ্ছে যে হলো। আর তারপরে উনি কি বলেছেন যে আপনি প্রশ্নটা করলেন কি? একটা কালো মেঘ দেখতে পাচ্ছে, একটা বসন্ত আসবে বিএনপি। বসন্ত কবে আসবে? বসন্ত তো আসেই, ঋতুর পরিবর্তন তো হয়, কিন্তু উনি ওনার জীবনে, আমার জীবনে সেই বসন্ত দেখতে পাবো কিনা, আমাদের যৌবন আসবে কিনা, সেটাই তো প্রশ্ন। সেজন্য আমরা বলছিলাম যে ওনাদের পথ ওনারা ভালো করে দেখবেন। তবে প্যারোলের ব্যবস্থা আছে, এবং প্যারোল চাইলে প্যারোলের বিবেচনা হতে পারে, এবং সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলে থাকা খুব মর্যাদাশীল ব্যাপার। ওনাদের যারা আছেন ওনারাও বিরোধী দলে থাকতে পারেন, তা না পারলে এই 6টা আসনও হারিয়ে যাবে।
জি। এইটা হচ্ছে কথা। এখানে তো সামনে তাকাবো কিভাবে আমরা? না, এই যে সংকটটা, এটা একটা রাজনৈতিক সংকট। ম্যাডামের যে মানে মুক্তি দেওয়া হচ্ছে না, এটা রাজনৈতিক কারণে মুক্তি দেওয়া হচ্ছে না। কারণ বেগম জিয়া যদি মুক্তি পেতেন এবং নির্বাচনের আগে যদি বেগম জিয়াকে এভাবে আটকায় না রাখা হতো, তাহলে আজকে ইতিহাসে তো অন্যভাবে লেখা হতো। আবার সেদিনে যে ঘটনাটা ঘটে গেছে, যে মধ্যরাতের যে ঘটনাটা, সেই মধ্যরাতের অশ্বারোহীর মতো সেই অশ্বারোহীরা সমস্ত মানে কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসারকে নিয়ে 50% উপর ভোট কেটে নিলেন। পরের দিন বাকিটা সমস্ত এজেন্ট মানে ঢুকতে দেওয়া হলো না, বের করে দিয়ে সেখানে কেটে নিয়ে এলো। এই যে আতঙ্ক প্রতিটা সিটে, এমন কোনো সিট বাকি নেই। এটা করতে ওনারা চেয়েছেন এই কারণে হয়েছে যে জনগণের উপরে ওনাদের আস্থা নেই। কারণ এই জনগণ কিন্তু পরিবর্তনের যন্ত্রণায় ছটফট করছে, এবং এই যে নিপীড়িত নির্যাতিত জনগণ, তারা সুযোগ পেলেই তার পরিবর্তন করবে। জনগণ যখন দেখছে যে জনগণ যখন দেখেছে এদের অধীনে আর ভোট করা যাবে না, তারই কারণেই পরবর্তী সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এবং বিভিন্ন উপজেলার নির্বাচনে সেখানে কোথাও 5%, কোথাও মানে 10%, কোথাও ভোটার যাই নাই, মানে ঝিমোচ্ছে। সেখানে জন আহ্বান করছে যে আমার মানে মেয়ে নিপুণ, সে একটা স্ট্যাটাস দিছিল যে এরপরে হয়তো শিক্ষকরা রচনা লিখতে দেবে, সেটা হলো ব্যালট বক্সের আত্মকথা, যে এই ব্যালট বক্স আছে, অধরে কাঁদছে, কোনো ভোটার নাই, ভোট দিচ্ছে না। তার মানে এই ভোটের প্রতি জনগণের ঘৃণা হয়েছে। তার মানে জনগণ বিকল্পভাবে এভাবে যদি না হয়, তাহলে এই যে অচলায়তন যেটা সৃষ্টি করা হয়েছে, যে রাষ্ট্রযন্ত্রকে দখল করে, এর পরিবর্তন একসময় এই অচলায়তন জনগণই ভাঙবে। জনগণ বলতে আমরা বুঝি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। ওনারা যে ভোররাত্রি থেকে পাহারা দিতে চেয়েছিলেন, সে পাহারা তো ওনারা দেননি নাকি? পাহারাটা যদি দিয়ে থাকতেন তাহলে পরে তো এটা হতো, কি হতো না হতো তা পাহারা দিতে পারেননি। আর উনি যেসব কথা বলছেন, এইসব কথাতে যিনি জেলে আছেন পুরানো ঢাকায়, তার কিছু আসে যায় না, কারণ তিনি জেলেই আছেন। ফলে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, তার নেতৃত্বে ওনারা এগিয়ে যাচ্ছেন। ওনারা কিছুই করছেন না তার জন্য, ওনারা শুধু এগিয়ে যাচ্ছেন। এখন যিনি ওই জেলখানায় আছেন তিনি উপলব্ধি করছেন যে কি অবস্থা তার হচ্ছে। সেই জন্য প্যারোল নিশ্চয়ই খুব সম্মানজনক ব্যাপার না, কিন্তু কখনো কখনো কোনো সম্মানটাকে পিছিয়ে সে মানুষকে এগিয়ে যেতে হয়। সেই জন্য তারা সেখানে আসতেও পারেন। আবার যদি মনে করেন যে না, ওনাদের উপরে যদি আস্থা থাকে বা ওনারা যদি পারতেন, তাহলে পারে হয়তো এই কথাটা আসতো না। এখনও আমি বলি যে ওনাদের আন্দোলন না করলে, উনি যেটা বলছেন যে এটা রাজনৈতিক শিষ্টাচার অনুসারে ছেড়ে দেওয়া উচিত ইত্যাদি, ভাই কেউ কাউকে ছেড়ে দেয় না, আপনাকে ছাড়িয়ে নিতে হয়, আদায় করতে হয়। ফলে আপনি আদায় করবেন না, আপনাকে আমরা সব গুছিয়ে দেব, ভালো নির্বাচন করব, আপনাকে শপথ করে দেব। আপনি বঙ্গভবনে যে প্রধানমন্ত্রীর শপথ নিয়ে এমনি বসবেন, চেয়ারে বসে আপনি আমাকে অ্যারেস্ট করবেন আর আমি জেলখানায় যাব, এ তো আমরা হতে দেবো না। এটা কেউ হতে দেয় না, কোনো দেশে হতে দিতে পারে না। পার্শ্ববর্তী দেশে ভারতে ইলেকশন হচ্ছে, সেখানে হতে দিতে, কি বলছে শুনছেন, মানে দলে দলে বা মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে সেখানে। ফলে ওনারা যদি না পারেন, তাহলে পারে তো বেগম জিয়ার আওয়ামী লীগের কি দরকার পড়েছে যে ওনারা যদি তাকে মমতা না করেন, ওনারা যদি তার জন্য ব্যথিত না হন, তাহলে আওয়ামী লীগের কি, মানে শেখ হাসিনার কথা বলবো না, আমাদের কথা বলছি, গভর্নমেন্টের কথা বলছি না, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের কি পড়েছে যে ওনাকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রাণ দিতে হবে? বাংলা সিনেমা বলে দরদি শত্রু, এরকম কোনো শব্দ খাটে কিনা? দরদি শত্রু সিনেমায় চলে, আচ্ছা এখানে চলবে না, বাস্তবে এটা চলে না, চলবে না এটা। জি, দরদি শত্রুটা যদি পড়ে না, পড়ে মাসির। জি, মানে বেগম জিয়ার জন্য আমাদের এইজন্য দরদি শত্রু বলেছি আমি। হ্যাঁ, ওনারা অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছে এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক মোকদ্দমা দিয়ে তাকে আদালতকে ব্যবহার করা হচ্ছে। এবং মানে তারপরে আমাদের মাঠে আমরা কি আন্দোলন করব, কখন করব, কিভাবে করব, সেটা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের আমাদের যে মানে অর্থাৎ মানে প্রত্যেক বাংলাদেশের ঘরে ঘরে আজকে ক্ষোভের আগুন জ্বলছে। এদেশে বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি, বহিঃপ্রকাশ দেখবেন। আপনি কোটা আন্দোলন দেখলেন না কয়দিন? আপনি দেখেন নাই? থেমে যাচ্ছে। আপনাদেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে নুরু, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে সেই যে গ্রাম থেকে আসা একটা গরিব কৃষকের ছেলে, সে অত চাকচিক্য নাই, অত বেশভূষা নাই, কিন্তু তার যে হিরোইক মুভমেন্ট,
যা সে সেই সময় দেখেছিল যে বীরত্বপূর্ণ যে তো ওকে নিয়ে আপনার মুভমেন্ট করেন না, তাকে দিয়েই আজকে ওকে নিয়ে আজকে আপনার নিরাপদ সড়কের আন্দোলনে, সেই কিশোর কিশোরীদের আন্দোলনে সেদিন কি অবস্থা হয়েছিল, কখন ঝড় উঠবে সেটা মানে যেদিন সাটুরিয়ায় যেদিন ঘূর্ণিঝড় হয়ে গেল সেদিন সাটুরিয়ার আকাশে কিন্তু ঝড় মেঘ ছিল না, মেঘ ছিল ফরিদপুরের আকাশে একখণ্ড কালো মেঘ, হঠাৎ করে ধ্বংস করে দেবে। আপনারা অদৃষ্টবাদী হয়ে যাচ্ছেন, কবে একটা ঝড় আসবে তার জন্য অপেক্ষা করছেন, রাজনীতিতে অপেক্ষা করে কবে বৃষ্টি হবে, রাজনীতি এইভাবে হয় এই অদৃষ্টবাদ দেখি হবে আসলে না, আপনাকে তৈরি করতে হবে, ঝড় আসবে না, ঝড় নির্মাণ করতে হবে, পলিটিক্যাল মুভমেন্ট ঝড় বানাতে হবে। কবে আকাশ থেকে ঝড় আসবে, দৈববিভাগে হবে না, দুর্বিভাগে একটা কথা আছে তো যে একটা মিরাকলের অপেক্ষা করছে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দিন আর শুধিতে হইবে ঋণ। এইসব কথা দিয়ে বাংলার অধ্যাপক, না এইসব কবিতা শুনিয়ে দেন আপনি, না এসব নিয়েই ওনারা আনন্দে থাকুক, কিন্তু কষ্ট হচ্ছে, আমার কষ্টটা ওইখানটায় বেগম জিয়ার। আপনি বলবেন যে কেন আপনার কষ্ট হচ্ছে, দরদি শত্রু না, দরদি শত্রুর জন্য না, দরদি শত্রু না। গোয়ালা গ্রাম দেশে উনি জানেন, আপনি দেখেননি বোধহয়, গোয়ালা ঘোল বিক্রি করতো, তো ঘোলের দুইটা হাড়ি থাকে, ঘোল আর মাঠা কি একই? হ্যাঁ, মাঠা না, মাঠা, হ্যাঁ মাঠা ঘোল একই, জি। তো বিক্রি করে, যখন একটা ঘোল শেষ হয়ে যায় আর একটা দিকে ঢিল দিয়ে ও ব্যালেন্স করতে হয়, ওকে ঢিল দিয়ে ব্যালেন্স করতে হয়, ইমব্যালেন্স হয়ে যায়। আমাদের সেই ইমব্যালেন্সটা থেকে রক্ষা পেতে হচ্ছে। আমরা গণতন্ত্রের জন্য এবং আমরা ভালো অপোজিশনের জন্য ওনাকে চাচ্ছি, ওনাকে ভালো অপোজিশনের জন্য। দুধটা ঠিক আছে কিনা, নাকি দুধ পুরোটা পানি মিশিয়ে দিই সেটা তো ভাবতে হবে। না, এই ঘোলে পানি, ঘোলে তো সবই পানি, পুরোটাই পানি থাকবে না, ঘোলে তো কোনো ঘোল তো ঠিকই আছে, দেখছেন দুধ নাই কিন্তু। ওনারা শুধু কবিতা বলবেন, ওনারা শুধু কবিতা বলবেন আর সুন্দর সুন্দর ফুলের কথা বলছেন, বসন্তের কথা বলছেন, পাখির কথা বলছেন, আর মেঘের কথা বলছেন। এগুলো কাব্যে লেখা থাক, বাস্তবটা হচ্ছে অন্য জিনিস। সেই বাস্তবে আমাদের দরকার ছিল যাকে, তাকে ওনারা আনবেন না, অথবা উনি জেনে বলছেন না, এমন হতে পারে। ব্যাপারটা চলছে, আপনাকে আমি বলে গেলাম, জনসাধারণের জানার জন্য আমি বলে গেলাম যে এই ব্যাপারে একটি আলোচনা, মানে দায়িত্বশীল পর্যায়ে একটি আলোচনা চলছে। কাকে আনবার জন্য? ওনাকে প্যারোলে নিয়ে যাওয়ার জন্য। কিসের শর্ত? কেন শর্তর কথা তো আমি বলিনি, প্যারোলে নিয়ে যাওয়ার জন্য। উনি অসুস্থ, ওনার ট্রিটমেন্টের দরকার। আমি তো প্যারোলের কথা বলেছি, প্যারোলের কথা বলেছি। প্যারোল তো যে কোনো ভাবে হতে পারে না, কেন প্যারোলের প্রশ্ন আসছে কেন? এই অসম্মান। দুজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। আলোচনা আপনারা যারা দেখলেন ইউটিউব কিংবা ফেসবুকে এবং টিভিতে সরাসরি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি আপনারা সপ্তাহের শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন।